পারমাণবিক অস্ত্র তৈরি করার প্রধান কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম। আর বাংলাদেশে রয়েছে ইউরেনিয়াম, তবে বাংলাদেশ সেই ইউরেনিয়াম তুলছে না। কেন তুলছে না? এখন হয়তো অনেকেই বলছেন যে বাংলাদেশ তো জাতিসংঘের একটা চুক্তিনামায় সাইন করেছে যে বাংলাদেশ কখনো পারমাণবিক অস্ত্র বানাবে না, তাই বাংলাদেশ ইউরেনিয়াম তুলছে না। কারণ পারমাণবিক অস্ত্র যেহেতু বানাবে না, ইউরেনিয়াম দিয়ে কি করবে? এখন আপনাদেরকে একটা বিষয় আমি বলতে চাচ্ছি। দেখুন, ইউরেনিয়াম দিয়ে না হয় বাংলাদেশ কোনো ধরনের অস্ত্র তৈরি করলো না, তবে ইউরেনিয়ামের যেই বাজার দর সেটা কিন্তু অনেক বেশি। এই ইউরেনিয়াম কিন্তু বাংলাদেশ চাইলে বিদেশের বাজারে বিক্রিও করতে পারবে। রিসেন্টলি দেখতে পেলাম বাংলাদেশের বুকে তৈরি হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু সেই ইউরেনিয়ামগুলো বাংলাদেশ চাইলে ব্যবহার করতে পারবে। এত প্রয়োজনীয়তা থাকার পরেও বাংলাদেশ কেন ইউরেনিয়াম তুলছে না? ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইতে আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন পোলাইট রেডস ইউটিউব চ্যানেল। আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পরে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, দেশে ইউরেনিয়াম থাকা সত্ত্বেও কেন তুলছে না বাংলাদেশ? কেন তুলছে না? তাহলে চলুন সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিতটা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশে রয়েছে পারমাণবিক শক্তির অন্যতম উপাদান ইউরেনিয়ামের সম্ভাব্য উপস্থিতি। সিলেট, মৌলভীবাজার ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে হলুদ সোনা খ্যাত এই খনিজের ইঙ্গিত পাওয়া গেছে। অথচ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির জন্য ইউরেনিয়াম আমদানি করতে হচ্ছে রাশিয়া থেকে। কিন্তু দেশের সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন ইউরেনিয়াম আহরণ করছে না বাংলাদেশ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জ্বালানি নিরাপত্তার বৈশ্বিক বাস্তবতায় পারমাণবিক শক্তি এখন কৌশলগত অপরিহার্য এক সম্পদে পরিণত হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের বিকল্প নয়, বরং দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চয়তার একটি শক্ত ভিত্তি। বাংলাদেশও এই ধারায় যুক্ত হয়েছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে। কিন্তু এই অগ্রযাত্রার একটি বড় সীমাবদ্ধতা ইউরেনিয়াম জ্বালানির জন্য বিদেশ নির্ভরতা, বিশেষ করে রাশিয়ার উপর। ফলে প্রশ্নটা এখন আরও জোরালো। দেশে ইউরেনিয়ামের উপস্থিতির ইঙ্গিত থাকলেও কেন তা উত্তোলনে যাচ্ছে না বাংলাদেশ? বাংলাদেশে ইউরেনিয়ামের সম্ভাবনা নিয়ে আলোচনা নতুন নয়। সিলেটের জৈন্তাপুর ও মৌলভীবাজারের জুড়ি অঞ্চলে কিছু শিলাস্তরের নমুনায় তুলনামূলক উচ্চমাত্রার ইউরেনিয়াম পাওয়া গেছে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে। আবার কক্সবাজার ও কুতুবদিয়ার উপকূলীয় বালুতেও মোনোজাইট ও জিরকনের সঙ্গে ইউরেনিয়াম ও থোরিয়ামের উপস্থিতি ধরা পড়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু এখানেই মূল পার্থক্য। উপস্থিতি আর উত্তোলনযোগ্য মজুদ এক জিনিস নয়। এখন পর্যন্ত বাংলাদেশে ইউরেনিয়ামের কোনো প্রমাণিত বাণিজ্যিক রিজার্ভ শনাক্ত হয়নি, অর্থাৎ কোথাও ধারাবাহিক ও বড় আকারে এমন আকরিক স্তর পাওয়া যায়নি যেখান থেকে দীর্ঘমেয়াদে খনি পরিচালনা সম্ভব। গবেষণা বলছে ইউরেনিয়ামের মান বা গ্রেডের দিক থেকেও বাংলাদেশ একটি মাঝামাঝি অবস্থানে রয়েছে। সিলেট অঞ্চলে প্রায় 500 ppm পর্যন্ত ইউরেনিয়াম পাওয়া গেছে, যা আন্তর্জাতিক মানদণ্ডে ব্যবহারযোগ্য হলেও বড় খনি গড়ার জন্য খুব শক্তিশালী নয়। অন্যদিকে উপকূলীয় বালুতে ইউরেনিয়ামের ঘনত্ব আরও কম, তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে এই সম্পদ আহরণ করতে গেলে বিপুল পরিমাণ মাটি বা বালু প্রক্রিয়াজাত করতে হবে, যা খরচ বাড়িয়ে দেয় এবং লাভজনকভাবে প্রশ্নবিদ্ধ করে। আসলে এখানের বিষয়টা হচ্ছে, বাংলাদেশের বুকে যে ইউরেনিয়ামগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটা স্তরের ভিতরে নেই। যে উত্তোলন করবে সেই অবস্থাটি নেই। তো সেই জায়গা থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই ইউরেনিয়াম যদি আহরণ করতে যায় তাহলে যেই পরিমাণ খরচ হবে, সেই খরচটা আবার যে লাভজনক হবে সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই বাংলাদেশ সরকার এই রিস্কটা নিতে চাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তোলন প্রযুক্তিও এখানে বড় বাধা। ইউরেনিয়াম আহরণ সাধারণ খনিজ উত্তোলনের মতো নয়, এটি অত্যন্ত উন্নত প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভরশীল। যদি ভূগর্ভস্থ বালু পাথরের স্তরে ইউরেনিয়াম থাকে তাহলে ইনসিচু লিচিং পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, কিন্তু এর জন্য প্রয়োজন নির্ভুল ভূতাত্ত্বিক ডেটা, উন্নত কেমিক্যাল ম্যানেজমেন্ট এবং দীর্ঘমেয়াদী মনিটরিং। অন্যদিকে যদি কঠিন শিলাস্তরে থাকে তাহলে ওপেন পিট বা আন্ডারগ্রাউন্ড খনি প্রয়োজন, যা বাংলাদেশের ঘনবসতি, পাহাড়ি অঞ্চল এবং সীমিত জমির বাস্তবতায় প্রায় অপ্রয়োগযোগ্য।
এদিকে অর্থনৈতিক বাস্তবতাও একটি বড় প্রশ্ন। আন্তর্জাতিক বাজারে ইউরেনিয়ামের দাম তুলনামূলক স্থিতিশীল হলেও বড় উৎপাদক দেশ যেমন কাজাখস্তান, কানাডা বা অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিযোগিতা করা বাংলাদেশের জন্য সহজ নয়। একটি ইউরেনিয়াম খনি চালু করতে প্রয়োজন হয় শত শত কোটি ডলারের বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল এবং দীর্ঘ সময়। ফলে দেশীয় উৎস থেকে উত্তোলিত ইউরেনিয়াম আমদানিকৃত জ্বালানির তুলনায় সস্তা হবে এমন নিশ্চয়তা এখনও নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি। ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ হওয়ায় এর উত্তোলন, সংরক্ষণ এবং পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভুল ব্যবস্থাপনায় রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে, যা মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আন্তর্জাতিকভাবে এই খাত পরিচালিত হয় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কঠোর তত্ত্বাবধানে। বাংলাদেশে এখনও এই ধরনের খনি পরিচালনার পর্যাপ্ত অভিজ্ঞতা, অবকাঠামো ও প্রশিক্ষিত জনবল গড়ে ওঠেনি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বর্তমান রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য জ্বালানি সরবরাহ একটি দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ফলে স্বল্প মেয়াদে দেশীয় ইউরেনিয়াম উত্তোলনের উপর নির্ভর করার তেমন কোনো চাপ নেই, বরং এই সময়টাকে ব্যবহার করা যেতে পারে গবেষণা, জরিপ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্য। সবকিছু মিলিয়ে উত্তরটা স্পষ্ট। বাংলাদেশে ইউরেনিয়ামের সম্ভাবনা থাকলেও তা এখনো বাণিজ্যিকভাবে লাভজনক, প্রযুক্তিগতভাবে সহজ এবং পরিবেশগতভাবে নিরাপদ পর্যায়ে পৌঁছায়নি। তাই তাড়াহুড়া করে খনি চালুর পরিবর্তে ধাপে ধাপে বৈজ্ঞানিক জরিপ, আন্তর্জাতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতে যদি বড় কোনো মজুদ নিশ্চিত হয়, তখন হয়তো এই হলুদ সোনা সত্যিকার অর্থে দেশের জ্বালানি নিরাপত্তার অংশ হয়ে উঠতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। দেখুন, বাংলাদেশে যে ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা সম্পর্কে তো আমি বললাম। সেটা তো আহরণ করতে অনেক বেশি খরচ হবে, এবং সেই খরচটা যে সাকসেসফুলি হবে সেটাও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই সরকার এই রিস্কটা নিচ্ছে না। তার উপর বাংলাদেশের কাছে বর্তমানে প্রযুক্তির সমস্যা, মানে সেই ধরনের প্রযুক্তি নেই যে ইউরেনিয়ামটা উত্তোলন করবে। হ্যাঁ, এবং ইউরেনিয়ামটা উত্তোলন করতে হলে কিন্তু বেশ ভালো প্রক্রিয়ার উপর দিয়ে কিন্তু করতে হয়, কারণ এটা খুবই তেজস্ক্রিয় একটা পদার্থ। এটা রেডিয়েশন ছড়িয়ে গেলে কি হতে পারে আশা করি আপনারা সকলেই জানেন। তো এখানে একটা বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি যে ইউরেনিয়াম উত্তোলন আসলে স্বর্ণ উত্তোলনের থেকেও বেশি কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তোলন করতে হয়। সেই জায়গা থেকে বাংলাদেশ পুরোপুরি অপ্রস্তুত বর্তমানে। তো রিসেন্টলি নিউজটাতে দেখতে পেলাম যে বাংলাদেশ সেই প্রক্রিয়া নিয়েই গবেষণা করছে, এবং বর্তমানে যেই বিদ্যুৎ কেন্দ্রটা বাংলাদেশে তৈরি হয়েছে, সেটার জন্য যে ইউরেনিয়াম প্রয়োজন সেটা রাশিয়া থেকে আনা হচ্ছে। সেটা নিয়ে দেখতে পেলাম সেরকম বর্তমানে কোনো চাপ নেই। তবে যেই সময়টা বাংলাদেশ পাবে এই ইউরেনিয়াম গুলো শেষ হওয়ার আগ পর্যন্ত, বা এই চুক্তিটা শেষ হওয়ার আগ পর্যন্ত, সেই সময়ের মধ্যে যদি প্রযুক্তিগতভাবে বাংলাদেশ সেরকম ভালো কিছু করতে পারে, তাহলে হয়তো বিদেশ থেকে আর ইউরেনিয়াম আনতে হবে না, বাংলাদেশ থেকে উত্তোলন করা সম্ভব হবে। তারপরেও এই প্রক্রিয়াটা খুবই কঠিন একটা প্রক্রিয়া। আসলে এই প্রক্রিয়াটা কিন্তু ঠিকঠাক ভাবে করতে হলে অনেক বেশি ব্যয় করতে হবে, অনেক বেশি প্রযুক্তির সাপোর্ট লাগবে। তো বাংলাদেশ যদি এই প্রযুক্তির সাপোর্টটা ঠিকঠাক ভাবে করতে পারে, তাহলে আশা করা যায় উত্তোলন করতে পারবে ইউরেনিয়াম। তো ভিউয়ার্স কোন এই ছিল বিস্তারিত। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে জাস্ট একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।